Motherfucker. चिल्लू खाया दे আমি তোদের বাপ Check course, stair 180. স্যার একটা কন্ট্যাক্ট দেখা যাচ্ছে স্যার, নর্মাল ফিশিং এরিয়ার বাইরে। সাসপেক্টেড স্যার, বিভিন্ন রকম কোর্স এবং স্পিডও করছে স্যার। Confirm from aerial visual surveillance. রজার স্যার। Charlie 321. This is Alpha Bravo. Please conduct aerial visual surveillance on course 180. Sierra Echo data 1703. We are running and sending information very soon. Sir, I think I see something, sir, over there. Something over there. Something over there. Sierra Echo, this is data 1703. Target confirmed at Wooden Boat. Proceeding southeast, speed 12. Carrying number of civilianism to be illegal immigrants. Roger. বোটিং পার্টি সাবধান, আমরা আমাদের খুব কাছে একটা বোটকে সন্দেহজনক মনে করছি। আমরা এখন এটাকে বোটিং অপারেশন করব। পারবো? Yes, sir! This way. Get ready for the operation. ভাসমান কাঠের ট্রলার, বাংলাদেশ নৌবাহিনী আমি হেলিকপ্টার থেকে বলছি। আপনাদের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে। আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশ নৌবাহিনী টিম আপনাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদেরকে এখানে এখানে অবস্থান করতে বলা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নৌবাহিনীর একটি চৌকস দল টেকনাফ উপকূল থেকে মানব পাচারকারীদের একটি ট্রলার আটক করেছে। ট্রলার থেকে নারী, পুরুষ, শিশু সহ আনুমানিক 150 জনকে উদ্ধারও করেছে তারা। এক শ্রেণীর বেকার গরিবদের লোভ দেখিয়ে বিদেশে পাচার করার এই নির্মম দৃশ্য আগেও দেখেছি আমরা। মাঝ সমুদ্রে নিয়েই কিন্তু তাদের অনেকের পেট চিরে ফেলে দেওয়া হয়। আমরা সেই নির্মম দৃশ্যগুলো আজও ভুলিনি, দেখতেও পেয়েছি আমরা। এভাবে আর কত মার বুক খালি হবে, আর কত বাবার কান্না আমরা দেখব, সেই বিষয়টি সবাই জানতে চাই। টেকনাফ উপকূল থেকে অখিল পোদ্দার। সম্প্রতি কয়েকটি মানব পাচারের ঘটনায় জনগণ মর্মাহত, সরকারও উদ্বিগ্ন। ইন্সপেক্টর জেনারেল সহ সকলের পরামর্শ নিয়ে সরকার ইতিমধ্যেই 3 সদস্য বিশিষ্ট একটি মানব পাচার প্রতিরোধ কমিশন গঠন করেছেন। 3 সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরীকে। অন্য 2 জন সদস্য হলেন স্যার, মানব পাচারের মাস্টারমাইন্ড যারা, তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে? তদন্তের সাথে এখনই কিছু জানাতে পারছি না। ট্রলারের ভেতরে যারা আছো সবাই আত্মসমর্পণ করো, পুলিশ তোমাদেরকে ঘিরে ফেলেছে। তবে আমি কথা দিচ্ছি
মানব পাচার চক্রের সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ আছে এমন কাউকে আমরা ছাড়তে পারি না। মানব পাচারকারীরা তোমাদেরকে র্যাব ঘিরে ফেলেছে। তোমরা আত্মসমর্পণ করো, নইলে তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমরা বাধ্য হব। স্যার আপনাদের তদন্তে যদি কোনো রাঘব বলের নাম বেরিয়ে আসে তাহলে শোনো, রাঘব বল যেই হোক না কেন, টপ টু বটম প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। স্যার স্যার আপনার জীবনের উপর একের পর এক হুমকি আসছে, আমাদের একটু পুলিশ প্রোটেকশন। নো নিড। নেক্সট মিটিং কটায়? 12:45 বাইরা কর্মকর্তাদের সাথে। মুভ। রেডিও নিউজ 99.5 FM এর বিশেষ খবরে দাওহিদ আছি আপনাদের সাথে। মানব পাচার প্রতিরোধ কমিশনের চেয়ারম্যান আসাদ চৌধুরীর সুপারিশ মতে দেশের বিভিন্ন স্থানে র্যাব, পুলিশ ও ডিবি যৌথ অভিযান শুরু হয়েছে। এমন প্রশাসনিক কার্যক্রম চলতে থাকলে খুব দ্রুতই এই চক্র সম্পূর্ণভাবে ওই মারার আগে ওর মুখটা দেখে লো। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন স্যার। ও হু আর ইউ ইয়াং ম্যান? স্যার ইস ঈশান, ডিপার্টমেন্টের তরুণ অফিসারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মাল্টি ট্যালেন্টেড অফিসার। তুখর বুদ্ধিমত্তা আর দুর্বার সাহসের এক অপরিসীম কম্বিনেশন। এ পর্যন্ত খুন, ছিনতাই, ধর্ষণ সহ প্রায় 50টির মতো মামলার সুষ্ঠু তদন্ত করে দোষীকে আটক করেছে। তাছাড়া গত বছর সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য বিপিএম পদক পেয়েছে। মে আই কাম ইন স্যার? এসো শান। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ওকে পাঠিয়েছিলাম আপনার শ্যাডো সিকিউরিটির জন্য। আমরা আশঙ্কা করছিলাম আপনার উপর হামলা হতে পারে। বাট হোয়াট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক? স্যার, লেট মি শো ইউ সামথিং। ফার্স্ট ভিকটিম আমানুল্লাহ। মানব পাচার চক্রের বিরুদ্ধে আমাদেরকে প্রথম ইনফরমেশন এই আমানুল্লাহই দেয়। বাট আনফর্চুনেটলি লাস্ট 7 days ধরে আমানুল্লাহ গুম। নেক্সট, কুইন্স ম্যানপাওয়ার এজেন্সির ওনার মিস্টার রাজ্জাক মির্জা। মানব পাচার চক্র সংক্রান্ত যতগুলো স্মল রুট আছে সেই টেকনিক্যাল সকল ইনফরমেশন আমাদেরকে রাজ্জাক মির্জা সাহেব দিয়েছিলেন। আর 3 দিন আগে তার অফিসের বাইরে পাওয়া যায় তার মৃতদেহ। মাই গড। ঠিক একইভাবে এম এ কারিম,
সাইফুল শাহিন, মাহমুদুল্লাহ মাহমুদ, এরা প্রত্যেকেই গত 1 মাসের ভেতরে রহস্যজনকভাবে মারা গেছে। দেয়ার ইজ এ কানেক্টিং পয়েন্ট অ্যামংস্ট অল দিস। এরা প্রত্যেকেই বাংলাদেশে মানব পাচার চক্রের বিরুদ্ধে পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপে কাজ করছিল। What does it mean? It means Vasco Group is trying to hide their identity at any cost. Vasco Group? এরা কারা? The biggest human trafficking gang in Southeast Asia. বাংলাদেশ, ভারত, মায়ানমার থেকে শুরু করে মালয়েশিয়া, থাইল্যান্ড সহ আশেপাশের সমস্ত দেশেই এদের কার্যক্রম ছড়িয়ে পড়েছে। এদের বিজনেসের মডেলটাও খুব সহজ। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কেন, ফার্স্ট ওয়ার্ল্ডে বিক্রি করে দাও। ইটস এ $1 billion বিজনেস। শোনো, তোমাদেরকে একটা খসড়া হিসেব বলি। মালয়েশিয়া পাঠানোর জন্য এরা প্রত্যেকটা বাংলাদেশের কাছ থেকে কমপক্ষে 20,000 টাকা নেয়, আর এক একটা ট্রলারে অন্তত 100 জন করে মানুষ উঠায়। আর বছরে 200 থেকে 220টি ট্রলার টেকনাফ থেকে মায়ানমারের উপকূল দিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। এভাবেই এরা বছরে 50 থেকে 60 কোটি টাকা আর্ন করে। But sir, I have a question. No doubt it's a very big amount. But is this amount good enough to take a huge risk like this? হিসেবটা কিন্তু এখানেই থেমে যায় না। এই সমস্ত হতভাগ্য মানুষগুলোকে নিয়ে বিক্রি করে দেয়া হয় থাইল্যান্ড, ভিয়েতনাম বর্ডার অঞ্চলে। সেখানে এদের ফুসফুস, কিডনি, চোখ, লিভার সবই ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেয়া হয়। আর এগুলো বিক্রি করে ভাস্কো গ্রুপ কোটি কোটি ডলার আর্ন করছে। স্যার, এটা তো দেশের শত্রু, মানবতার শত্রু। ইয়েস, আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে বাংলাদেশে ভাস্কো গ্রুপের হয়ে কারা কাজ করছে। আপডেট কি? স্যার, সারা রাত মনিটর করছি। প্রথম 2 ঘন্টা ভালোই ছিল, এরপর শুরু হয়েছে পাগলা নাচ, চিল্লায় গলা রক ফাটাইছে, কিন্তু কোনো লাভ হয় না। তাহলে বাঁচিয়ে রেখে লাভ কি? তোর কি মনে হয় গুলিটা অল্পের জন্য মিস হয়েছে? আমার টার্গেট মিস হয় না। এখন বলবি না আর একবার টার্গেট দেখবি? আমি কিছু জানি না স্যার, খোদার কসম বিশ্বাস করেন আমি কিছু জানি না। ওদের সাথে পরিচয় আমার ইমেলে। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, হ্যাঁ মা আপনার কিছু হয়নি তো? না না বাবা, আমাদের কিচ্ছু হয়নি। তুমি কখন এসেছো? মা, আমি ওই ঘন্টা 2 আগে এসেছি। বাসায় তালা দেখে বাইরে অপেক্ষা করছিলাম। মা, আমি শুনলাম রিয়ার ওই গানের প্রোগ্রামে নাকি বোম ব্লাস্ট হয়েছে। রিয়া, তুমি ঠিক আছো? জি মতিন ভাই, ঠিক আছি। মা, আমি আসছি। আন্টি, তাহলে আজকে আমরা আসি।
এসে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মতিন, রিয়ার বাবার বন্ধুর ছেলে। ঢাকায় এলেই আমার বাড়িতে ওঠে, আমার কাছে গান শেখে। ওকে আমি আমার ছেলের মতোই জানি। আর এ হচ্ছে এসি শান। ও যদি আজ না থাকতো না, রিয়াকে নিয়ে আমার বাড়ি ফেরা হতো না। ও জীবন বাজি রেখে রিয়া জীবন বাঁচিয়েছে। না না আন্টি, ইটস আ পার্ট অফ আওয়ার ডিউটি। স্যার থ্যাংক ইউ স্যার। আজ আপনি সারা জীবনের জন্য আমাদেরকে ঋণী করে দিলেন। ইটস ওকে, রিল্যাক্স, ইটস ওকে। বললাম তো, ইটস আ পার্ট অফ আওয়ার ডিউটি। আন্টি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আসতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এসো। এই ইউ টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম আসি। চলুন। নিশ্চয়ই এখনো কিছু খাওয়া হয়নি। জি মা, অনেক খিদে লেগেছে। ফরমানকে রেখেই চলুন। স্যার বাহ 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 বাহ, সারাদিন ধরে চোর ডাকাত ধরা পুলিশ ছেলে আমার এই রাত 12টায় চোরের মতন প্রবেশ করছে। বাহ, অপূর্ব, চমৎকার, প্রশংসা না করে পারছি না। আই হারামজাদা। হারামজাদা বলবো না। আই হতচ্ছাড়া, তোকে জন্ম দিয়ে কি আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি যে তুই আমাকে পদে পদে কষ্ট দিচ্ছিস? আজ আমি আবার কি করলাম? কি করলাম মানে? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করলি না। আর তোকে যে একটা ফোন করব সেই উপায় তো রাখিসনি, মোবাইলটা রেখেছিস বন্ধ করে। মা, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথাটা পছন্দ না। কে বললো আমার ফোনটা বন্ধ? আমার ফোন সারাদিন অন। চেক কর। আমি বললাম তো আমার ফোন। তোর মোবাইল চেক কর। কি হলো? হ্যাঁ, মোবাইল হারিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে? আমার মোবাইলটা কে চুরি করবে? কার এত বড় বুকের পাটা আছে? আচ্ছা, পুলিশের ঘরে চুরি হয় না বুঝি? এই, তোর গায়ে কি লেখা আছে তুই পুলিশ? হ্যাঁ, সারাক্ষণ থাকিস তো সিভিল ড্রেসে। আমার ভুল হয়ে গেছে মা, যে আমি বাসায় ফেরত আসছি। আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা করব না। ফোনটা দাও। কেন? ফোনটা দাও, একটা ফোন করে দেখি যে অফিসে ফেলে আসলাম নাকি, প্লিজ। নে। অফিসাররা কি বিয়ে করে না? তোর ডিপার্টমেন্টের সবাই কি অবিবাহিত? কারো সংসার নেই? সুগার? নো সুগার স্যার, থ্যাঙ্কস। ভেরি হেলথ কনসিয়াস। স্যার। গুড। এই কফি শপটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। আর এখানকার কফিটাও খুব ভালো। জি। ভাস্কো গ্রুপের নেটওয়ার্কটা আমাদের দেশের বন্দরে বন্দরে ছড়িয়ে পড়েছে। আর এর সাথে যুক্ত আছে আমাদের গ্রামের প্রভাবশালী কিছু ব্যক্তি। এরা নিরক্ষর মানুষগুলোকে বুঝিয়ে মিথ্যা স্বপ্নের আশা দেখি মানব পাচারকারী চক্রের হাতে তুলে দেয়। স্যার, মিলনের কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী আমরা তো গ্রামের বিভিন্ন এজেন্টদের সাথে কথা বললাম, কিন্তু কেউ তো কিছু রিভিলই করতে চাচ্ছে না। দিস ইজ আ টাফ জব স্যার। দিস ইজ নট টাফ, ইউর ওয়ে ইজ রং। দেন হোয়াট শ্যাল উই ডু স্যার? আমাদেরকে ওদের আস্থা অর্জন করতে হবে। আর মনে রাখবে, এই মানব পাচারকারী চক্রের মেইন ট্রানজিট পয়েন্ট হচ্ছে ঢাকা। জি। তুমি বরং ঢাকাটায় কনসেন্ট্রেট করো, আমি গ্রামের দিকটা দেখছি। শিওর স্যার। স্যার, যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম। শিওর, বলো। 2 বার কিন্তু অ্যাটাক হয়ে গেছে, and there will be a third time. Moreover, you are at the top of their list. শান, তোমার আমার জীবনের চাইতে আমার দেশের মানুষের সুরক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি। একটা কথা মনে রেখো, ভিতুরা মরে বারবার, আর সাহসীরা মরে একবার। কফিটা আসলেই ভালো স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কি হলো, তুমি এখানে কেন? স্যার, মিলন
আসামিকে নামাও। স্যার 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 ফরমান আমি কানে শুনি। স্যার আপনার মোবাইল অন পাওয়া গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের অফিসের আশেপাশেই। আশেপাশে মানে কোথায়? এই যে স্যার দেখুন স্যার। আপনি এনি প্রবলেম? এসে বসে বলি। প্লিজ বসুন। তুমি দাঁড়িয়ে আছো কেন? আপনাকে না, আপনি বসেন। তুমি যাও, গিয়ে দেখো মোবাইলটা কোথায়। জি স্যার। তার আর মনে হয় প্রয়োজন হবে না। আপনার ফোন প্লিজ। আপনার কাছে গতকাল আমাদের নামিয়ে দিয়ে আসার সময় আপনার ফোন মতিন ভাই পেয়েছিল। মেবি আপনার পকেট থেকে পড়ে গিয়েছিল। চা চলবে? চা। মিল্ক আর র? র। ফরমান। জি স্যার। ম্যাডামের জন্য একটা রটি নিয়ে আসো। ওকে স্যার। না না না, মিল্ক। মিল্ক স্যার, মিল্ক। মোবাইলের ওয়ালপেপারে একজন মহিলার সাথে আপনার ছবি দেখলাম। মোস্ট প্রবাবলি আপনার মা, রাইট? হুম। উনি খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, অনেক সুইট। থ্যাঙ্কস। আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, ভালো আগের থেকে। আর আপনার মা? মা ঠিক আছে, খুবই ভালো। মিল্ক স্যার, মিল্ক। থ্যাংক ইউ। ওয়েলকাম। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি? করুন। আপনার ভয় করে না? কিসের? এই যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে এগিয়ে আসেন। শুনুন, সাহসীরা মরে একবার, আর ভিতরা বারবার। আমি একবারই মরতে চাই। আর বাসার মানুষ? বাসার মানুষ বলতে তো শুধু মা। সে নিজেও পুলিশ অফিসারের ওয়াইফ। তার মানে অবিবাহিত? এক্সকিউজ মি? না না, যাওয়ার সময় মা আপনার ফোন নাম্বারটা নিয়ে যেতে বলেছিল। না, যদি কোনোদিন কোথাও প্রয়োজন হয় এই আর কি। Sorry, I'm so sorry. I'm so sorry. Sorry. আজকে তাহলে আমি আসি। স্যারকে মোবাইলটা দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কিন্তু আপনি এখানে? আমি তোমাকে নিতে এসেছি রিয়া। আসলে তোমার শরীরটা তো ভালো না, তাছাড়া ওয়েট ওয়েট, আমি কি আপনাকে এখানে আসতে বলেছি? না বলনি, কিন্তু এটা তো আমার দায়িত্ব না? কে দিয়েছে কি আপনাকে এই দায়িত্ব? আপনার এই অতিরিক্ত কেয়ার না আমার মোটেও ভালো লাগে না। রিয়া, আমি ডাক্তার জাহিদ বলছি। আপনাকে এখন একটু দ্রুত হাসপাতালে আসতে হবে। আর একদিকে ওই সিডি সুমন, যাকে আমি এত বিশ্বাস করলাম,
আমি ভাবতেই পারিনি যে সে কখনো আমাদের সাথে বেইমানি করবে। টাকা দিমু না, কি করবি? থানা পুলিশ করবি? হ্যাঁ, মাছ আনবি? যা যা পারিস কর। কি করব? আমি মিডিয়ার কাছে যাব, প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে আপনার কুকীর্তির খবর ছড়িয়ে দেব। ওই মাইয়া, তুই জানোস আমি চাইলে অক্ষণে এই অফিসের মধ্যে তোরে হজম করতে পারি। চুপ, একদম চুপ, চিৎকার করবেন না। আর কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যদি আমরা আমাদের টাকা ফেরত না পাই, আপনার অফিসের তালা লাগানোর ব্যবস্থা আমি করব। হ্যাঁ, টাকা দিমু না, কি করবি? থানা পুলিশ করবি? হ্যাঁ, বস বস, এতক্ষণ মায়াডা আপনার সব কথা লুকায়া ভিডিও করছে। কি কস? হ্যাঁ বস, তাইলে আমি দেখতেছি। অনিস, কই আসস? সবাই মনে রাখবেন, যে দৌড়াতে জানে না সে শত্রুর গুলির একবারে সহজ টার্গেট। সো ওয়ান্স ইউ আর ইন, ইউ কান্ট স্টপ রানিং। গট ইট? এক্সকিউজ মি।
থ্যাংক ইউ স্যার একদম সময় মতো চলে এসছেন। আপনি না এলে যে কি হতো। ধন্যবাদ স্যার। মতিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কত দুর্ব্যবহার করি আপনার সাথে, অথচ আজ আপনি আমাকে বাঁচাতে গিয়ে মার খেলেন। আরে রাখো তো এসব, এখন চলো, তোমার লেট হচ্ছে। আজ না তোমার গানের অনুষ্ঠান আছে, ভুলে গেছো? চলো চলো। না না, ভুলিনি, কিন্তু যাব কি করে? অলরেডি অনেক লেট হয়ে গেছে। দাঁড়াও স্যার, আপনি কি রিয়াকে একটু পৌঁছে দেবেন প্লিজ? নয়তো এই প্রোগ্রামটাও মিস করে ফেলবে প্লিজ। না লাগবে না, আমি একাই যেতে পারবো, নো প্রবলেম। Get on. জি, ওঠো। ওঠো। আপনি কমফোর্টেবল তো? সরি, আমাকে ধরে বসুন। এভাবে গল্প এগিয়ে দিনের আকাশে হাজার জোনাকি জলে তোমার হারানো তুমি নিজেকে হারিয়ে খোঁজে আমি রাজি আছি, তুমি রাজি হলে দেব খুঁজে। শুধু তাকিও চলে যেতে যেতে ফিরে একবার, তুমি জানো না মরে যাই বারবার। এভাবে গল্প এগিয়ে গেলে দিনের আকাশে হাজার জোনাকি জলে মেঘেদের কাছে রাখা ছিল ডাকনাম, সে নাম ধরে ডাকলাম। কিনেছি আবেগ, জানি না যে তার নাম, রিয়া, না ভেবেই বিলিয়ে দিলাম। শুধু তাকিও চলে যেতে যেতে ফিরে একবার, তুমি জানো না মনে যাই আমি বারবার। বাড়িয়ে রেখেছি পা, তুমি এলে হেঁটে যাব, না এলেও তোমারই ছায়াকে খুঁজে নেব। কিসের টাকা মনে করতে পারতেছেন না? একটা ব্যাপার কি জানেন, আমার কাছে এই স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধ আছে। আজকে যদি আমার টাকা আমি না পাই, তাইলে কালকে এমন মলম লাগামো যে আপনার 14 গোষ্ঠী দৌড়াই আসবো আমার কাছে। মিস্টার সুমন, স্মৃতিশক্তি বাড়ানোর ওষুধটা একটু নিজে খেয়ে নিলেই তো পারেন, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। মানে হচ্ছে রিয়াজ শিকদার আপনার নামে থানায় জিডি করেছেন, আপনি তাদের 15 লাখ টাকা দিতে অস্বীকার করেছেন। এখন চাইলে কেস করা যায়, কিন্তু ওনারা কোনো ঝামেলা চান না। সব ভুয়া। আমি কারো কাছে কোনোদিন কোনো টাকা পয়সা নেই নাই। টাকা দিব না, কি করবি? এইটা ঠিক, আমি তোকে টাকা মাইরা দিছি, খায়া ফেলাইছি 15 লক্ষ টাকা। মনে পড়লো? এখন ভালোই ভালো টাকাটা ফেরত দিয়ে দিন, না হলে আপনার ঔষধ আপনাকেই খাওয়ানো হবে। বাহ, খুব ভালো। কোন থানা থেকে আইছেন? আপাতত এইটা রাহেন, আর অনেক দিবনি। এই তো লাইন আইছে। মারেন না ভাই, মারেন না, আমি সব টাকা পয়সা ফেরত দিয়ে দেবো ভাই।
হ্যালো মিস্টার সুমন, জি রিমেম্বার আজ রাতেই সবাইকে ডিসপ্যাচ করতে হবে। ওকে? জি 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 সব রেডি তো? জি বস, সব রেডি বস। বাট বি কেয়ারফুল, পুলিশ কিন্তু সব জায়গায় ওয়েট করছে। সবাই এসেছে? জি বস। সব ঠিকঠাক আছে তো? জি বস, ওরা সবাই এসে গেছে। আপনি বললে আমি এক্ষুনি সবাইকে নিয়ে বের হবো। ওদেরকে বুঝিয়ে দিয়েছো ভেতরে প্রশ্ন করলে কি উত্তর দেবে? জি বস, সব কিছু বুঝিয়ে দিয়েছি। ভেরি গুড। শোনো, খুব সাবধানে থাকবে। ডিবি, পুলিশ, র্যাব সবাই তৎপর আছে। ধরা পড়লে আর কোনো রক্ষা নেই। এয়ারপোর্টে ঢোকার পর থেকে আমাকে ইনফর্ম করতে থাকবে। হ্যাঁ, ওকে বস। জি বস। উঠ তাড়াতাড়ি। এই চল। আমি কিছু জানি। সুমন, তোমার এই চোরাচালানে সবাই পুলিশের হাতে ধরা পড়েছে। কি বলছেন বস? তুমি সাবধানে থেকো, ওরা যদি তোমার নাম বলে দেয় অনেক প্রবলেম হয়ে যাবে। ওকে বস, ওকে। শিট। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বিজি? না, বলো শান। স্যার, গত 2 দিনে এয়ারপোর্ট সহ বাকি ট্রানজিট পয়েন্টগুলোতে নজরদারি চালিয়ে আমরা বেশ কিছু গ্রুপকে গ্রেফতার করেছি। ওয়ান্ডারফুল। আর আমরা ঢাকা জুড়ে তল্লাশি চালাচ্ছি। বেশ কিছু ভুয়া এজেন্সিও আমাদের নজরে আছে। যারা ধরা পড়েছে ওরা কি কিছু বলেছে? নট ইয়েট স্যার, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়েল ডান মাই বয়। থ্যাংক ইউ স্যার, আই উইল কিপ ইউ পোস্টেড। আমি ভাবি ক্ষণে ক্ষণে, তারে ভাবি মনে মনে, এ কি শুধু দেখার দেখা? না না, অন্যগুলো তো ভালো লাগছে না। আগেরটা দেখি। এই তো এটা। মেয়ে তো ডাক্তার, সারাদিন থাকবে হাসপাতালে রুগী নিয়ে। আপনি তো বউর সেবা পাবেন। তাতে কি, ডাক্তার বই তো ভালো। মেয়ে দেখছি এবার নাচ গানও জানে, ভালো। মতি ভাই, কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? মানে এই শান বাবা এখন আসবেন না তো? তার তো আসার কোনো ঠিক নেই, কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন? ইয়া মানে আমার তো আবার হার্টের প্রবলেম। পুলিশ দেখলে আবার হার্টের পেন শুরু হয়ে যায়। খাইছে আমারে, আর রক্ষা নাই। আল্লাহ বাঁচাও। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো, Good. খুব ভালো আছি। প্লিজ বসেন না। মা, প্রচন্ড ক্ষুধা লেগেছে। ভালোই মানাবে। মা। হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে নে, আমি এক্ষুনি খাবার গরম করতে বলছি। ওকে, 2 মিনিটস। ওকে ওকে। আরে মুরব্বি, বসেন বসেন, বসে যান। মতি ভাই, এই মেয়ের সাথে শানকে খুব মানাবে না? না 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 না। আচ্ছা ম্যাডাম, আপনার ছেলের সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে কি? দেখ কি যে বলেন, ছেলে আমার ডিউটি করে কুল পায় না, আবার প্রেম। আমার 40 বছরের ব্যবসা, কার মনে প্রেম আছে কার মনে নাই আমার চেয়ে ভালো কেউ জানে না। আচ্ছা ম্যাডাম, উনি কি আবার আসবেন? আসলে আসতেও পারে। তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। আমার ছেলে প্রেমে পড়েছে কখন আর কার সাথে? ভাতটা নিয়ে আয়। আচ্ছা। জি, তোর ভাইকে গিয়ে বল ফ্রেশ হয়ে খেয়ে নিতে, বুঝেছিস? আচ্ছা। ভাইজান,
ভাইজান, ভাইজান, ও ভাইজান, ম্যাডাম কইছে আপনারা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে। আমি ভাবি ক্ষণে ক্ষণে, তারে ভাবি মনে মনে। এ কি শুধু দেখার দেখা নাকি আরো বেশি দেখা? সে তো আছে আমার চোখে, মা আমিও কি তারই চোখে? এই ফোনটা দাও। ক্ষণে ক্ষণে মেয়েটিকে? ওদিন ওই যে বম ব্লাস্ট থেকে একটা মেয়েকে সেভ করলাম না, ওই মেয়েটা। ও আচ্ছা আচ্ছা, বেশ তো। মেয়েটা তোমাকে কবিতা, প্রেমের কবিতা পাঠ করে কেন শোনাবে বাবা? আর কবিতা তো কবিতা, প্রেমের কবিতা কোথায় দেখলে? দাও, একটু পাগল আছে। দেখে দেখে মা, না মা। মেঘনা চাইতে বৃষ্টি। রিয়া ফোন করেছে। হ্যালো, তোমার কবিতা শুনলাম, ভারী মিষ্টি লেগেছে। আচ্ছা মা, তোমার অ্যাড্রেসটা বলো তো। হ্যাঁ, আর বাসার নাম্বার? 23 নম্বর হাউস। না না, এমনি। আচ্ছা শোনো, তোমার আম্মুকে বলবে কাল বিকেলে আমি তোমাদের বাসায় আসবো, আর সাথে করে আমার এই গাধাটাকে নিয়ে আসবো। ওকে, বাই বাই, সি ইউ। টার্গেট ইন। স্যার, 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 আমি কিছু করি নাই স্যার, আমার কোনো দোষ নাই, আমার স্যার দেন স্যার, 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 স্যার। উঠাও। জি স্যার। স্যার চল স্যার, আমার স্যার দেন স্যার, আমার কোনো দোষ নাই স্যার, আমার স্যার দেন। দোষটাই তাহলে পালাচ্ছে না। ওরা আমার মাইরে ফেলাবো, থানায় নিলে মাইরে ফেলাবো স্যার, আমার স্যার দেন। আমার নিয়ে না স্যার, খুব সাবধান। সিটি সুমনে কিন্তু রিয়া এবং তার মায়ের খুনের একমাত্র সাসপেক্ট। স্যার,
সুমন মারা গেছে, ওর সাথে এই মোবাইলটা পাওয়া গেছে। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার। সবাই মিলে আমরা সিরি সুমনকে সেভ করতে পারলাম না। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আসাদ স্যার যে স্টাইলে এবং যেই অস্ত্র দিয়ে খুন হয়েছেন, সিরি সুমন ঠিক একই স্টাইলে এবং একই অস্ত্র দিয়ে খুন হলো। আমরা সিরি সুমনকে কেন খুঁজছিলাম? কারণ রিয়া এবং তার মায়ের খুনের জন্য সিরি সুমনকে আমরা সন্দেহ করছি। বাট এটা আমরা কেউ জানতাম না যে আসাদ স্যারের খুনের সাথে সিরি সুমনের সম্পর্ক থাকতে পারে। দ্য ফ্যাক্ট ইজ ডেভিড কোনো রিস্ক নিতে চায়নি। ও সিরি সুমনের মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই সিরি সুমনকে সরিয়ে ফেলেছে। বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ, রিয়া এবং তার মায়ের সাথে ডেভিডের কি শত্রুতা ছিল? স্যার, ওই দিন সুমন যাদের সাথে যোগাযোগ করেছেন তারা হয়তো বা তার সাপ্লায়ার, ভেন্ডর কিংবা বিজনেস পার্টনার। কিন্তু এই দুটো নাম্বার নতুন, এদের সাথে সুমন এর আগে কখনো যোগাযোগ করেনি। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আসাদ চৌধুরী ও রিয়া ম্যাডামের হত্যাকাণ্ডের সময় এই দুটো নাম্বারই আশেপাশে ছিল। এই দুটো নাম্বারের ইনফরমেশন বের করা যাবে? স্যার, একটা নাম্বার আনট্রেসেবল, রেকর্ড বলছে এই নাম্বারের মালিক মৃত। আরেকটি নাম্বার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে ফেনীর গল্লামারি থানায়। রোজি। জি স্যার। তুমি নাম্বারটার বি পার্টি বের করো। বি পার্টি যদি ডিপেন্ডেবল না হয় তাহলে সি পার্টি বের করো। ওকে স্যার। ফাস্ট। স্যার, বি পার্টিতে একজন চেয়ারম্যানের নাম্বার পাওয়া গেছে, নাম লালু চৌধুরী। ইনফরমেশন দেখে মনে হচ্ছে নাম ঠিকানা সবকিছু ঠিক আছে। গুড। ফাদ, কল লালু চৌধুরী। স্যার, ফোনটা আমি করি। হ্যালো, আন্নে কে? আই ফার্মার বলতেছি, সিনসিন্নি আরে। না, চিন্তাও হারিনো। এ মা, আপনি কি বলতেছেন? আন্নারে ভুলে গেলেন? কত বছর আন্নের লগে আই ইলেকশন করলাম, আর ইলেকশনে জিতার পর আন্নের আই পরের সার দোকানে চা খাইলাম, গুড়াগাড়ারে মিষ্টি খাওয়াইলাম। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ফরমান ভাই, মেলা দিন পর আন্নে ভালো আছেননি? আইয়ের একদিন দেখা সাক্ষাৎ করি যান। হ্যাঁ, আন্নের কথা মেলা মনে পড়ে। তই দুদিন বাদেই আইয়ুম। ইয়ানো আই, আরে ফোন দিয়েন। ফোন করি চলে আইয়ুম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। স্যার, কমপ্লিট। গুড। এভরিওয়ান, আজকে রাতেই অপারেশন, ওকে? আমি ভাবি ক্ষণে ক্ষণে, তারে ভাবি মনে মনে। এ কি শুধু দেখার দেখা, নাকি আরো বেশি দেখা? সে তো আছে আমার চোখে, আমিও কি তারই চোখে? এ কি শুধুই চোখের দেখা, নাকি আরো বেশি দেখা? Hey, stop the car! Stop the car! Stop! এত দেরি করলে যে? কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম। এসো। কোথায়? আমার পছন্দের একটা জায়গায়, যেখানে থাকবে তুমি, আমি আর আমাদের ভালোবাসা। এসো।
যেদিন থেকে বুঝতে শিখেছি ভালো লাগা কি, ভালোবাসা কি, সেদিন থেকে শুধু তোমাকেই ভালোবেসেছি। পুরো পৃথিবীর কাছে হয়তো তুমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার কাছে তুমি আমার পুরো পৃথিবী। আমি তোমার কাছেই আছি। আমি তোমাকে কোথাও যেতে দেব না। স্যার, আমি বলি কি, আমরা ঢাকায় ফিরে যাই। আপনি একটু রেস্ট নিন, মনটাকে শান্ত করুন, তার কয়েকটা দিন পর আমরা আসি। না ফরমান, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো ওয়ে নেই। আজকে রাতের মধ্যে গলামারি পৌঁছাতে হবে, জায়গাটা দুর্গম। স্যার, গল্লামারি লোকাল থানায় খবর দেওয়া হয়েছে, ওরা অপারেশনের সময় আমাদের সাথেই থাকবে। গুড, লেটস মুভ। জি স্যার। Which way? স্যার, ডাকবো? এরিও চেয়ারম্যান সাহেব, ও লালু ভাই। এই কে? আই ফরমান। আল্লাহ আল্লাহ আল্লাহ। চেয়ারম্যান সাহেব, লালু ভাই, আপনি ভয় পাবেন না, আমরা পুলিশের লোক, বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। স্যার, ফারুকা, এ তো আমাকে ফারুকার নাম্বার। আপনি কি ফারুকের বাসা চেনেন? অবশ্যই চিনি। আমাদেরকে কষ্ট করে একটু নিয়ে যাবেন প্লিজ। অবশ্যই যাব। প্লিজ চলুন আমাদের সাথে। জি চলে চলে আসুন প্লিজ। চেয়ারম্যান সাহেব। ফারুক, বাবা ফারুক, আই তোর চেয়ারম্যান চাচা। ফারুক, ও ফারুক, ও বাবা ফারুক। ফারুক বাবা, দরজাটা খোল। এই পুলিশ, অস্ত্র নামা। এই পুলিশ, অস্ত্র নামা কইতেছি, নাইলে কল্লা ফালে দেবো কইলাম। অস্ত্র নামা। সবাই অস্ত্র ফেলাই দিতে কও। রিল্যাক্স। এই অস্ত্র ফেলা। আমারে যাইতে দে, নাহলে কল্লা ফালে দেবো। Everyone, put it down. আর সবাই অস্ত্র ফেলাইতে কও। তুই শোনাতে বলিস। আমাকে ছেড়ে দিন। রিল্যাক্স। এই পুলিশ, এক পা কাঁপিতে কইলাম।
রিল্যাক্স। এক পাও আগামী না অফিসার, তাইলে কিন্তু কল্লা ফেলাই দেবো। ওই 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 Hey, don't shoot! I want him alive! Hey! Hey, Dara! Hey! Hey! Orada! বল, অনেক সিনেমার অ্যাক্টিং দেখে, এখন আর ডায়লগ শোনার মুড নাই। লাস্ট চান্স, বল। কইতে তোর ভিতর কইতে কোথায় আছে ডেভিড? স্যার, ডেভিডকে ধরা সম্ভব না স্যার। আপনারা যদি ওরে ধরার জন্য 10টা উপায় জানেন, আর ডেভিড পালানোর 100টা পথ জানে। ডেভিডকে ট্র্যাক করার কি উপায় আছে? বাবুল নামে একজন আছে, বর্ডার দিয়ে লোক সাপ্লাই দেয় স্যার। ওরে ধরলেই সব জানতে পারবেন স্যার। আমার সাইডে দেন স্যার, আমার মাফ করে দেন স্যার। কি বলছো তুমি? পারমিশন ছাড়া পার্শ্ববর্তী দেশে অভিযান চালাবে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? প্লিজ স্যার, আই বেগ ইউ। তুমি ভালো করে জানো শান, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি ছাড়া এই মুহূর্তে ডেভিডকে দেশে ফিরিয়ে আনা অসম্ভব। তুমি কি চাও তোমার এই নির্বুদ্ধিতার জন্য বিদ্যমান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হোক? কিন্তু স্যার, আমি কোনো কিন্তু নেই। আমি চাই তুমি ফোনটা রাখা মাত্র তোমার ইউনিট এবং ফারুককে নিয়ে এই মুহূর্তে ঢাকা ব্যাক করো। দ্যাটস অ্যান অর্ডার। ইয়েস স্যার। স্যার, আপনি আমাকে বাধা দিন না প্লিজ। আর কিছু না হোক, আমার এতদিনের সার্ভিসের জন্য হলেও আমাকে অনুমতি দিন। তুমি মনে হয় আমার কথা শোনোনি, বোঝোনি। আমি বলেছি আমার হাত বাঁধা। আন্ডারস্টুড স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা এখন কি করব? শহরের বাচ্চা সর, এই যাত্রায় যদি 20 জন লোক না বাড়াইতে পারি, বসে কি করবো জানোস? মালয়েশিয়ায় মানব পাচারের পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। স্যার, মালয়েশিয়া এবং থাইল্যান্ড ক্রাইম ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানা গেছে যে ওদের আন্ডার ওয়ার্ল্ডে ডেভিড নামটি অত্যন্ত পরিচিত। লোকটাকে ট্রেস করা গেছে? নো স্যার। আই ওয়ান্ট ডেভিড ইমিডিয়েটলি। স্যার, স্টিল উই আর ট্রাইং। এই কথা আমি আর শুনতে চাই না। আমাদের সমস্ত সোর্সকে কাজে লাগান।
ট্র্যাক করার চেষ্টা করুন ডেভিডকে। ইয়েস স্যার। শান, স্যার। তুমি তোমার টাস্ক ফোর্স নিয়ে ফিল্ডে নেমে যাও। শিওর স্যার। বিচার চাই, বিচার চাই, আসাদ চৌধুরী হত্যার বিচার চাই। স্যার আমাদের কোশ্চেনের অ্যান্সার দিন। নো মোর কোশ্চেন প্লিজ। 01 for Kilo 1, Ramna 1, Special 1. তাও ছুরি দিয়ে বানাইবো না, মেশিনে বানাইবো। আড্ডি গুড্ডি পাঠাইবো পেপার মিলে। খালি আমারে একলা না, তকগুলোও করবো। কন থেকে আনবি, কেন আনবি জানি না। 3 জন মানুষ জোগাড় কর। দরকার হলে তোর শালারে আন, তোর ফুফাতো ভাই আন, তোর খালাতো ভাই আন, লয় আয়। না ওস্তাদ, খুশি রাখেন, খবর আছে। কি খবর? ব্যবস্থা হয়ে গেছে, 1 লগে 4 জন। কস কি? কেমনে, কন থেকে? আমি নিয়ে আসি নাই, ওরা নিজের থেকে আসছে। মনে হয় মামলা খাইয়ে ভাইগে আসছে। এইরকম মানুষই তো আমি খুঁজবা লাগছি, যার কোনো মাহুদ নাই, খোঁজ খবর লইব না কেউ। খারে রুজুস কে কোন তুই আইছস, কেমনে ডাক দে। ওই মিয়ারা, বাইরে দাঁড়িয়ে থাকো না, ভিতরে আসো, বস আপনাকে ডাকে। হেই নাটকির পুতুই আমারে কইলি 4 জন, অহন দেখি 1 2 3 জন, বাকি আরেকজন কো? আততায়ীদের বোমা হামলায় এসপি শান এবং তার 3 সহযোগী নিখোঁজ। ফেনী নদী থেকে শানের গাড়ি উদ্ধার, মেলেনি কারো লাশ। ধারণা করা হচ্ছে নিখোঁজরা আর কেউই বেঁচে নেই। মাশাআল্লাহ, শরীরটা একদম জাস্তি গেছে। কি ব্যায়াম ট্যাম করতা নাকি? করতাম, কেস করার পর থেকে কই না। কি মার্ডার কেস? চাইলের আড়তটা ছিল, 15 আগর চালে ছিলাম, জানি নাই এখন আন্দাইয়া দিছে। বাপরি বাপ, নাভির থেকে গলা পর্যন্ত তোর কই যে রে, বাঘের বাচ্চা। তা কোন দেশে যাবে চাস? মালয়েশিয়া। 4 জনই তেলে? স্যার আমি সিঙ্গাপুর জাতি চাচ্ছি। তুই কোন দেশে যাবে চাস? আমি কুয়েত যাম। হাই আল্লাহ রাস্তা যদি সৌদি যাইতে পারতাম। সবই ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু 25,000 করে টাকা লাগবে। কি করছেন স্যার, এত টাকা কোনে পাবো? সব মিলে আমার কাছে খুঁজলি পরে 11,000 হবি। আমি গরু ডিয়া বেশি 8,000 আনছি। এত কম টাকা বিদেশ যাওয়া যাবো না। 8-10,000 টাকা কেমনে যাবে চাস বিদেশ? হইব না কাকা, টাকা যদি থাকতো ডলার প্ল্যানে পুটকি ধরে চলে যাম, তোমাকে আমার দিতাম। ব্রেক দে, ব্রেক দে, এদিকে আয়। কিটা হন, আমার তো আবার দয়ার শরীর, আমি কেউ কষ্ট সহ্য করতে পারি না। যে জান সে নিয়ে নে, এই টাকার উপরে পাঠিয়ে দেবো। কোনো সমস্যা হলে আমি তো আছি। সব গুছ গাছ করে নিয়ে আজকে রাত্রের মধ্যেই আমরা রওনা দেবো। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষস মুভিটি সম্পর্কে। আপনারা যদি রাক্ষস মুভি দেখতে চান এবং শ্যাম আহমেদের মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রাক্ষস সম্পূর্ণ সিনেমা রিভিউ করব বাংলায়।
আপনারা যদি রাক্ষস ফুল মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলোকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা বারবার ভেঙে যায়। ঢাকার ব্যস্ত শহরে শুরু হয় গল্প। শহরের ভিড়, শব্দ, বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ নিজের ভেতরে অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তার নাম রাহাত। সিয়াম আহমেদ রাহাত একজন প্রতিভাবান কিন্তু অস্থির মানসিকতার মানুষ। বাইরে থেকে সে একদম স্বাভাবিক একটি আইটি কোম্পানিতে কাজ করে, সহকর্মীর সঙ্গে মিশে, হাসে, কথা বলে, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সে নিজেও পুরোপুরি বুঝে না। মুভির অদ্ভুত শুরু। গল্পের শুরুতেই দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু খুনের ঘটনা ঘটছে। খুনগুলোর প্যাটার্ন খুব অদ্ভুত। প্রত্যেক ভিকটিমের সঙ্গে কোনো না কোনোভাবেই অন্যায় বা অপরাধের সম্পর্ক আছে, যেন কেউ বিচার করছে কিন্তু আইনের বাইরে গিয়ে। পুলিশ এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে। তদন্তে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হত্যাকারী খুব হিসাব করে কাজ করছে। এদিকে রাহাত নিজের জীবনে অদ্ভুত কিছু ঘটতে দেখে সে মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে কি করছে, কোথায় ছিল তা তার মনে থাকে না। রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতে রক্ত, কিন্তু সে জানে না কেন। মানসিক দ্বন্দ্ব। রাহাতের মাথায় ভেতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলে। সেই কণ্ঠ তাকে বলে, তুই বিচার করছিস, তুই ভুল করছিস না। ধীরে ধীরে বোঝা যায় রাহাত একটি মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে তৈরি হয়েছে একাকিত্ব ব্যক্তিত্ব। একদিকে সে শান্ত নিরীহ রাহাত, আরেকদিকে তার ভিতরে রাক্ষস যে অন্যায়ের শাস্তি দিতে চায় নিজের মতো করে। মুভির অতীতের ট্র্যাজেডি। রাহাতের এই মানসিক অবস্থার পেছনে আছে তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলায় তার পরিবার ছিল সুখী, কিন্তু একদিন তার চোখের সামনে তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই খুনিরা কখনো শাস্তি পায়নি, আইন সমাজ কেউ তাকে বিচার দেয়নি। সেই দিন থেকে রাহাতের ভেতরে জন্ম নেয় ঘৃণা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেখানে আইন ব্যর্থ আমি বিচার করব। মুভির তদন্ত এগোয়। একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর আরিফ এই কেসে দায়িত্ব পায়। সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল। তদন্ত করতে গিয়ে সে খেয়াল করে প্রতিটি ভিকটিমের সঙ্গে কোনো না কোনো অপরাধের ইতিহাস আছে যা প্রমাণিত হয়নি। আরিফ বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, এটা কেউ না কেউ যে নিজেকে বিচারক মনে করে। ধীরে ধীরে সন্দেহে গিয়ে পড়ে রাহাতের উপর। কিন্তু সমস্যা হলো রাহাতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, আর তার স্বাভাবিক আচরণ দেখে কেউ বিশ্বাস করতে চায় না সে যে এমন কিছু করতে পারে। মুভির রাক্ষসের উন্মোচন। একদিন রাহাত নিজের ভেতরে সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করছে, কিন্তু নিজের অন্য সত্তা দিয়ে। তার ভেতরে রাক্ষস তাকে বোঝায়, তুই যা করছিস সেটা নেই বিচার, তারা শাস্তি পাওয়ার যোগ্য। রাহাত দ্বিধায় পড়ে যায়। একদিন তার মানবিকতা, অন্যদিকে প্রতিশোধের নেশা। মুভির চূড়ান্ত সংঘর্ষ। ইন্সপেক্টর আরিফ শেষ পর্যন্ত রাহাতকে ফাঁদে ফেলে এক ভিকটিম ব্যবহার করে সে রাহাতকে ধরার চেষ্টা করে। সে রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাহাতের ভেতরে রাক্ষস পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে প্রায় খুন করেই ফেলে সেই ব্যক্তিকে। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। মুভির শেষ সত্য। গ্রেপ্তারের পর রাহাত ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যা করছে তা ন্যায় বিচার নয়, বরং নিজের ক্ষোভের প্রতিফলন। কিন্তু তার ভেতরের রাক্ষস তখনও বলে, আমি আবার আসব অন্য কারো ভেতরে। মুভির সমাপ্তি। শেষ দৃশ্যে দেখা যায় রাহাতকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। সে শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত হাসি, যেন রাক্ষস এখনো বেঁচে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শক বুঝতে পারে রাক্ষস শুধু একজন মানুষ নয়, এটা মানুষের ভেতরের অন্ধকার। এই ছিল রাক্ষস মুভির
আপডেট ও গল্প। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো মুভির রিভিউ ও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষস মুভিটি সম্পর্কে। আপনারা যদি রাক্ষস মুভি দেখতে চান এবং শ্যাম আহমেদের মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রাক্ষস সম্পূর্ণ সিনেমা রিভিউ করব বাংলায়। আপনারা যদি রাক্ষস ফুল মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলোকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শ্যাম আহমেদ অভিনীত রাক্ষস একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা বারবার ভেঙে যায়। ঢাকার ব্যস্ত শহরে শুরু হয় গল্প। শহরের ভিড়, শব্দ, বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ নিজের ভেতরে অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তার নাম রাহাত। শ্যাম আহমেদ। রাহাত একজন প্রতিভাবান কিন্তু অস্থির মানসিকতার মানুষ। বাইরে থেকে সে একদম স্বাভাবিক একটি আইটি কোম্পানিতে কাজ করে, সহকর্মীর সঙ্গে মিশে, হাসে, কথা বলে, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সে নিজেও পুরোপুরি বুঝে না। মুভির অদ্ভুত শুরু। গল্পের শুরুতেই দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু খুনের ঘটনা ঘটছে। খুনগুলোর প্যাটার্ন খুব অদ্ভুত। প্রত্যেক ভিকটিমের সঙ্গে কোনো না কোনোভাবেই অন্যায় বা অপরাধের সম্পর্ক আছে, যেন কেউ বিচার করছে কিন্তু আইনের বাইরে গিয়ে। পুলিশ এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে। তদন্তে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হত্যাকারী খুব হিসাব করে কাজ করছে। এদিকে রাহাত নিজের জীবনে অদ্ভুত কিছু ঘটতে দেখে সে মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে কি করছে, কোথায় ছিল তা তার মনে থাকে না। রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতে রক্ত, কিন্তু সে জানে না কেন। মানসিক দ্বন্দ্ব। রাহাতের মাথায় ভেতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলে। সেই কণ্ঠ তাকে বলে, তুই বিচার করছিস, তুই ভুল করছিস না। ধীরে ধীরে বোঝা যায় রাহাত একটি মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে তৈরি হয়েছে একাকিত্ব ব্যক্তিত্ব। একদিকে সে শান্ত নিরহ রাহাত, আরেকদিকে তার ভিতরে রাক্ষস যে অন্যায়ের শাস্তি দিতে চায় নিজের মতো করে। মুভির অতীতের ট্র্যাজেডি। রাহাতের এই মানসিক অবস্থার পেছনে আছে তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলায় তার পরিবার ছিল সুখী, কিন্তু একদিন তার চোখের সামনে তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই খুনিরা কখনো শাস্তি পায়নি, আইন সমাজ কেউ তাকে বিচার দেয়নি। সেই দিন থেকে রাহাতের ভেতরে জন্ম নেয় ঘৃণা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেখানে আইন ব্যর্থ আমি বিচার করব। মুভির তদন্ত এগোয়। একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর অফিস আরিফ এই কেসে দায়িত্ব পায়। সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল। তদন্ত করতে গিয়ে সে খেয়াল করে প্রতিটি ভিকটিমের সঙ্গে কোনো না কোনো অপরাধের ইতিহাস আছে যা প্রমাণিত হয়নি। আরিফ বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, এটা কেউ না কেউ যে নিজেকে বিচারক মনে করে। ধীরে ধীরে সন্দেহে গিয়ে পড়ে রাহাতের উপর, কিন্তু সমস্যা হলো রাহাতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, আর তার স্বাভাবিক আচরণ দেখে কেউ বিশ্বাস করতে চায় না সে যে এমন কিছু করতে পারে। মুভির রাক্ষসের উন্মোচন। একদিন রাহাত নিজেই নিজের ভেতরে সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করছে, কিন্তু নিজের অন্য সত্তা দিয়ে। তার ভেতরে রাক্ষস তাকে বোঝায়, তুই যা করছিস সেটা নেই বিচার, তারা শাস্তি পাওয়ার যোগ্য। রাহাত দ্বিধায় পড়ে যায়। একদিন তার মানবিকতা, অন্যদিকে প্রতিশোধের নেশা। মুভির চূড়ান্ত সংঘর্ষ। ইন্সপেক্টর আরিফ শেষ পর্যন্ত রাহাতকে ফাঁদে ফেলে এক ভিকটিম ব্যবহার করে সে রাহাতকে ধরার চেষ্টা করে। সে রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাহাতের ভেতরে রাক্ষস পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে প্রায় খুন করেই ফেলে সেই ব্যক্তিকে। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে।
মুভির শেষ সত্য, গ্রেপ্তারের পর রাহাত ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যা করছে তা ন্যায় বিচার নয়, বরং নিজের ক্ষোভের প্রতিফলন। কিন্তু তার ভেতরের রাক্ষস তখনও বলে, আমি আবার আসবো অন্য কারো ভেতরে। মুভির সমাপ্তি, শেষ দৃশ্যে দেখা যায় রাহাতকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। সে শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত হাসি, যেন রাক্ষস এখনো বেঁচে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শক বুঝতে পারে রাক্ষস শুধু একজন মানুষ নয়, এটা মানুষের ভেতরের অন্ধকার। এই ছিল রাক্ষস মুভির আপডেট ও গল্প। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো মুভির রিভিউ ও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষস মুভিটি সম্পর্কে। আপনারা যদি রাক্ষস মুভি দেখতে চান এবং সিয়াম আহমেদের মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রাক্ষস সম্পূর্ণ সিনেমা রিভিউ করব বাংলায়। আপনারা যদি রাক্ষস ফুল মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মুভির আপডেট, এছাড়া মুভিগুলোকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা বারবার ভেঙে যায়। ঢাকার ব্যস্ত শহরে শুরু হয় গল্প। শহরের ভিড়, শব্দ, বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ নিজের ভেতরে অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তার নাম রাহাত। সিয়াম আহমেদ। রাহাত একজন প্রতিভাবান কিন্তু অস্থির মানসিকতার মানুষ। বাইরে থেকে সে একদম স্বাভাবিক একটি আইটি কোম্পানিতে কাজ করে, সহকর্মীর সঙ্গে মিশে, হাসে, কথা বলে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সে নিজেও পুরোপুরি বুঝে না। মুভির অদ্ভুত শুরু। গল্পের শুরুতেই দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু খুনের ঘটনা ঘটছে। খুনগুলোর প্যাটার্ন খুব অদ্ভুত। প্রত্যেক ভিকটিমের সঙ্গে কোনো না কোনোভাবেই অন্যায় বা অপরাধের সম্পর্ক আছে, যেন কেউ বিচার করছে কিন্তু আইনের বাইরে গিয়ে। পুলিশ এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে। তদন্তে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হত্যাকারী খুব হিসাব করে কাজ করছে। এদিকে রাহাত নিজের জীবনে অদ্ভুত কিছু ঘটতে দেখে সে মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে কি করছে, কোথায় ছিল তা তার মনে থাকে না। রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতে রক্ত, কিন্তু সে জানে না কেন। মানসিক দ্বন্দ্ব। রাহাতের মাথায় ভেতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলে। সেই কণ্ঠ তাকে বলে, তুই বিচার করছিস, তুই ভুল করছিস না। ধীরে ধীরে বোঝা যায় রাহাত একটি মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে তৈরি হয়েছে একাকিত্ব ব্যক্তিত্ব। একদিকে সে শান্ত নিরহ রাহাত, আরেকদিকে তার ভিতরে রাক্ষস যে অন্যায়ের শাস্তি দিতে চায় নিজের মতো করে। মুভির অতীতের ট্র্যাজেডি। রাহাতের এই মানসিক অবস্থার পেছনে আছে তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলায় তার পরিবার ছিল সুখী, কিন্তু একদিন তার চোখের সামনে তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই খুনিরা কখনো শাস্তি পায়নি, আইন সমাজ কেউ তাকে বিচার দেয়নি। সেই দিন থেকে রাহাতের ভেতরে জন্ম নেয় ঘৃণা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেখানে আইন ব্যর্থ আমি বিচার করব। মুভির তদন্ত এগোয়। একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর অফিস আরিফ, এই কেসে দায়িত্ব পায়। সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল। তদন্ত করতে গিয়ে সে খেয়াল করে প্রতিটি ভিকটিমের সঙ্গে কোনো না কোনো অপরাধের ইতিহাস আছে যা প্রমাণিত হয়নি। আরিফ বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, এটা কেউ না কেউ যে নিজেকে বিচারক মনে করে। ধীরে ধীরে সন্দেহে গিয়ে পড়ে রাহাতের উপর। কিন্তু সমস্যা হলো রাহাতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, আর তার স্বাভাবিক আচরণ দেখে কেউ বিশ্বাস করতে চায় না সে যে এমন কিছু করতে পারে। মুভির রাক্ষসের উন্মোচন। একদিন রাহাত নিজেই
নিজের ভেতরে সত্যের মুখোমুখি হয়, সে বুঝতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করছে, কিন্তু নিজের অন্য সত্তা দিয়ে। তার ভেতরে রাক্ষস তাকে বোঝায়, তুই যা করছিস সেটা নেই বিচার, তারা শাস্তি পাওয়ার যোগ্য। রাহাত দ্বিধায় পড়ে যায়। একদিন তার মানবিকতা, অন্যদিকে প্রতিশোধের নেশা। মুভির চূড়ান্ত সংঘর্ষ। ইন্সপেক্টর আরিফ শেষ পর্যন্ত রাহাতকে ফাঁদে ফেলে এক ভিকটিম ব্যবহার করে সে রাহাতকে ধরার চেষ্টা করে। সে রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাহাতের ভেতরে রাক্ষস পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে প্রায় খুন করেই ফেলে সেই ব্যক্তিকে। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। মুভির শেষ সত্য। গ্রেপ্তারের পর রাহাত ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যা করছে তা ন্যায় বিচার নয়, বরং নিজের ক্ষোভের প্রতিফলন। কিন্তু তার ভেতরের রাক্ষস তখনও বলে, আমি আবার আসব অন্য কারো ভেতরে। মুভির সমাপ্তি। শেষ দৃশ্যে দেখা যায় রাহাতকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। সে শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত হাসি, যেন রাক্ষস এখনো বেঁচে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শক বুঝতে পারে রাক্ষস শুধু একজন মানুষ নয়, এটা মানুষের ভেতরের অন্ধকার। এই ছিল রাক্ষস মুভির আপডেট ও গল্প। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো মুভির রিভিউ ও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষস মুভিটি সম্পর্কে। আপনারা যদি রাক্ষস মুভি দেখতে চান এবং শ্যাম আহমেদের মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রাক্ষস সম্পূর্ণ সিনেমা রিভিউ করব বাংলায়। আপনারা যদি রাক্ষস ফুল মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মুভির আপডেট, এছাড়া মুভিগুলোকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শ্যাম আহমেদ অভিনীত রাক্ষস একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা বারবার ভেঙে যায়। ঢাকার ব্যস্ত শহরে শুরু হয় গল্প। শহরের ভিড়, শব্দ, বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ নিজের ভেতরে অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তার নাম রাহাত। শ্যাম আহমেদ। রাহাত একজন প্রতিভাবান কিন্তু অস্থির মানসিকতার মানুষ। বাইরে থেকে সে একদম স্বাভাবিক একটি আইটি কোম্পানিতে কাজ করে, সহকর্মীর সঙ্গে মিশে, হাসে, কথা বলে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সে নিজেও পুরোপুরি বুঝে না। মুভির অদ্ভুত শুরু। গল্পের শুরুতেই দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু খুনের ঘটনা ঘটছে। খুনগুলোর প্যাটার্ন খুব অদ্ভুত। প্রত্যেক ভিকটিমের সঙ্গে কোনো না কোনোভাবেই অন্যায় বা অপরাধের সম্পর্ক আছে, যেন কেউ বিচার করছে কিন্তু আইনের বাইরে গিয়ে। পুলিশ এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে। তদন্তে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হত্যাকারী খুব হিসাব করে কাজ করছে। এদিকে রাহাত নিজের জীবনে অদ্ভুত কিছু ঘটতে দেখে সে মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে কি করছে, কোথায় ছিল তা তার মনে থাকে না। রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতে রক্ত, কিন্তু সে জানে না কেন। মানসিক দ্বন্দ্ব। রাহাতের মাথায় ভেতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলে। সেই কণ্ঠ তাকে বলে, তুই বিচার করছিস, তুই ভুল করছিস না। ধীরে ধীরে বোঝা যায় রাহাত একটি মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে তৈরি হয়েছে একাকিত্ব ব্যক্তিত্ব। একদিকে সে শান্ত নিরহ রাহাত, আরেকদিকে তার ভিতরে রাক্ষস যে অন্যায়ের শাস্তি দিতে চায় নিজের মতো করে। মুভির অতীতের ট্র্যাজেডি। রাহাতের এই মানসিক অবস্থার পেছনে আছে তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলায় তার পরিবার ছিল সুখী, কিন্তু একদিন তার চোখের সামনে তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই খুনিরা কখনো শাস্তি পায়নি, আইন সমাজ কেউ তাকে বিচার দেয়নি। সেই দিন থেকে রাহাতের ভেতরে জন্ম নেয় ঘৃণা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেখানে আইন ব্যর্থ আমি বিচার করব। মুভির তদন্ত এগোয়। একজন পুলিশ অফিসার ইন্সপেক্টর
আরিফ এই কেসে দায়িত্ব পায়। সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল। তদন্ত করতে গিয়ে সে খেয়াল করে প্রতিটি ভিকটিমের সঙ্গে কোনো না কোনো অপরাধের ইতিহাস আছে যা প্রমাণিত হয়নি। আরিফ বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, এটা কেউ না কেউ যে নিজেকে বিচারক মনে করে। ধীরে ধীরে সন্দেহে গিয়ে পড়ে রাহাতের উপর। কিন্তু সমস্যা হলো রাহাতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, আর তার স্বাভাবিক আচরণ দেখে কেউ বিশ্বাস করতে চায় না সে যে এমন কিছু করতে পারে। মুভির রাক্ষসের উন্মোচন। একদিন রাহাত নিজেই নিজের ভেতরে সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করছে, কিন্তু নিজের অন্য সত্তা দিয়ে। তার ভেতরে রাক্ষস তাকে বোঝায়, তুই যা করছিস সেটা নেই বিচার, তারা শাস্তি পাওয়ার যোগ্য। রাহাত দ্বিধায় পড়ে যায়। একদিন তার মানবিকতা, অন্যদিকে প্রতিশোধের নেশা। মুভির চূড়ান্ত সংঘর্ষ। ইন্সপেক্টর আরিফ শেষ পর্যন্ত রাহাতকে ফাঁদে ফেলে এক ভিকটিম ব্যবহার করে সে রাহাতকে ধরার চেষ্টা করে। সে রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাহাতের ভেতরে রাক্ষস পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে প্রায় খুন করেই ফেলে সেই ব্যক্তিকে। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। মুভির শেষ সত্য। গ্রেপ্তারের পর রাহাত ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যা করছে তা ন্যায় বিচার নয়, বরং নিজের ক্ষোভের প্রতিফলন। কিন্তু তার ভেতরের রাক্ষস তখনও বলে, আমি আবার আসবো অন্য কারো ভেতরে। মুভির সমাপ্তি। শেষ দৃশ্যে দেখা যায় রাহাতকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। সে শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত হাসি, যেন রাক্ষস এখনো বেঁচে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শক বুঝতে পারে রাক্ষস শুধু একজন মানুষ নয়, এটা মানুষের ভেতরের অন্ধকার। এই ছিল রাক্ষস মুভির আপডেট ও গল্প। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো মুভির রিভিউ ও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষস মুভিটি সম্পর্কে। আপনারা যদি রাক্ষস মুভি দেখতে চান এবং সিয়াম আহমেদের মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রাক্ষস সম্পূর্ণ সিনেমা রিভিউ করব বাংলায়। আপনারা যদি রাক্ষস ফুল মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মুভির আপডেট, এছাড়া মুভিগুলোকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা বারবার ভেঙে যায়। ঢাকার ব্যস্ত শহরে শুরু হয় গল্প। শহরের ভিড়, শব্দ, বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ নিজের ভেতরে অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তার নাম রাহাত। সিয়াম আহমেদ। রাহাত একজন প্রতিভাবান কিন্তু অস্থির মানসিকতার মানুষ। বাইরে থেকে সে একদম স্বাভাবিক একটি আইটি কোম্পানিতে কাজ করে, সহকর্মীর সঙ্গে মিশে, হাসে, কথা বলে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সে নিজেও পুরোপুরি বুঝে না। মুভির অদ্ভুত শুরু। গল্পের শুরুতেই দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু খুনের ঘটনা ঘটছে। খুনগুলোর প্যাটার্ন খুব অদ্ভুত। প্রত্যেক ভিকটিমের সঙ্গে কোনো না কোনোভাবেই অন্যায় বা অপরাধের সম্পর্ক আছে, যেন কেউ বিচার করছে কিন্তু আইনের বাইরে গিয়ে। পুলিশ এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে। তদন্তে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হত্যাকারী খুব হিসাব করে কাজ করছে। এদিকে রাহাত নিজের জীবনে অদ্ভুত কিছু ঘটতে দেখে সে মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে কি করছে, কোথায় ছিল তা তার মনে থাকে না। রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতে রক্ত, কিন্তু সে জানে না কেন। মানসিক দ্বন্দ্ব। রাহাতের মাথায় ভেতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলে। সেই কণ্ঠ তাকে বলে, তুই বিচার করছিস, তুই ভুল করছিস না। ধীরে ধীরে বোঝা যায় রাহাত একটি মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে তৈরি হয়েছে একাকিত্ব ব্যক্তিত্ব। একদিকে সে শান্ত নিরীহ রাহাত,
আরেকদিকে তার ভিতরে রাক্ষস, যে অন্যায়ের শাস্তি দিতে চায় নিজের মতো করে। মুভির অতীতের ট্র্যাজেডি, রাহাতের এই মানসিক অবস্থার পেছনে আছে তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলায় তার পরিবার ছিল সুখী, কিন্তু একদিন তার চোখের সামনে তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই খুনিরা কখনো শাস্তি পায়নি, আইন সমাজ কেউ তাকে বিচার দেয়নি। সেই দিন থেকে রাহাতের ভেতরে জন্ম নেয় ঘৃণা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেখানে আইন ব্যর্থ আমি বিচার করব। মুভির তদন্ত এগোয়। একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর অফিস আরিফ এই কেসে দায়িত্ব পায়। সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল। তদন্ত করতে গিয়ে সে খেয়াল করে প্রতিটি ভিকটিমের সঙ্গে কোনো না কোনো অপরাধের ইতিহাস আছে, যা প্রমাণিত হয়নি। আরিফ বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, এটা কেউ না কেউ যে নিজেকে বিচারক মনে করে। ধীরে ধীরে সন্দেহে গিয়ে পড়ে রাহাতের উপর, কিন্তু সমস্যা হলো রাহাতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, আর তার স্বাভাবিক আচরণ দেখে কেউ বিশ্বাস করতে চায় না সে যে এমন কিছু করতে পারে। মুভির রাক্ষসের উন্মোচন। একদিন রাহাত নিজেই নিজের ভেতরে সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করছে, কিন্তু নিজের অন্য সত্তা দিয়ে। তার ভেতরে রাক্ষস তাকে বোঝায়, তুই যা করছিস সেটা নেই বিচার, তারা শাস্তি পাওয়ার যোগ্য। রাহাত দ্বিধায় পড়ে যায়। একদিন তার মানবিকতা, অন্যদিকে প্রতিশোধের নেশা। মুভির চূড়ান্ত সংঘর্ষ। ইন্সপেক্টর আরিফ শেষ পর্যন্ত রাহাতকে ফাঁদে ফেলে এক ভিকটিম ব্যবহার করে সে রাহাতকে ধরার চেষ্টা করে। সে রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাহাতের ভেতরে রাক্ষস পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে প্রায় খুন করেই ফেলে সেই ব্যক্তিকে। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। মুভির শেষ সত্য। গ্রেপ্তারের পর রাহাত ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যা করছে তা ন্যায় বিচার নয়, বরং নিজের ক্ষোভের প্রতিফলন। কিন্তু তার ভেতরের রাক্ষস তখনও বলে, আমি আবার আসবো অন্য কারো ভেতরে। মুভির সমাপ্তি। শেষ দৃশ্যে দেখা যায় রাহাতকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। সে শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত হাসি, যেন রাক্ষস এখনো বেঁচে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শক বুঝতে পারে রাক্ষস শুধু একজন মানুষ নয়, এটা মানুষের ভেতরের অন্ধকার। এই ছিল রাক্ষস মুভির আপডেট ও গল্প। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো মুভির রিভিউ ও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষস মুভিটি সম্পর্কে। আপনারা যদি রাক্ষস মুভি দেখতে চান এবং সিয়াম আহমেদের মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রাক্ষস সম্পূর্ণ সিনেমা রিভিউ করব বাংলায়। আপনারা যদি রাক্ষস ফুল মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মুভির আপডেট, এছাড়া মুভিগুলোকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা বারবার ভেঙে যায়। ঢাকার ব্যস্ত শহরে শুরু হয় গল্প। শহরের ভিড়, শব্দ, বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ নিজের ভেতরে অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তার নাম রাহাত। সিয়াম আহমেদ। রাহাত একজন প্রতিভাবান কিন্তু অস্থির মানসিকতার মানুষ। বাইরে থেকে সে একদম স্বাভাবিক একটি আইটি কোম্পানিতে কাজ করে, সহকর্মীর সঙ্গে মিশে, হাসে, কথা বলে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সে নিজেও পুরোপুরি বুঝে না। মুভির অদ্ভুত শুরু। গল্পের শুরুতেই দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু খুনের ঘটনা ঘটছে। খুনগুলোর প্যাটার্ন খুব অদ্ভুত। প্রত্যেক ভিকটিমের সঙ্গে কোনো না কোনোভাবেই অন্যায় বা অপরাধের সম্পর্ক আছে, যেন কেউ বিচার করছে কিন্তু আইনের বাইরে গিয়ে। পুলিশ এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে। তদন্তে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হত্যাকারী খুব
হিসাব করে কাজ করছে। এদিকে রাহাত নিজের জীবনে অদ্ভুত কিছু ঘটতে দেখে সে মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে কি করছে, কোথায় ছিল তা তার মনে থাকে না। রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতে রক্ত, কিন্তু সে জানে না কেন। মানসিক দ্বন্দ্ব। রাহাতের মাথায় ভেতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলে। সেই কণ্ঠ তাকে বলে, তুই বিচার করছিস, তুই ভুল করছিস না। ধীরে ধীরে বোঝা যায় রাহাত একটি মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে তৈরি হয়েছে একাকিত্ব ব্যক্তিত্ব। একদিকে একদিকে সে শান্ত নিরহ রাহাত, আরেকদিকে তার ভিতরে রাক্ষস, যে অন্যায়ের শাস্তি দিতে চায় নিজের মতো করে। মুভির অতীতের ট্র্যাজেডি। রাহাতের এই মানসিক অবস্থার পেছনে আছে তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলায় তার পরিবার ছিল সুখী, কিন্তু একদিন তার চোখের সামনে তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই খুনিরা কখনো শাস্তি পায়নি, আইন সমাজ কেউ তাকে বিচার দেয়নি। সেই দিন থেকে রাহাতের ভেতরে জন্ম নেয় ঘৃণা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেখানে আইন ব্যর্থ আমি বিচার করব। মুভির তদন্ত এগোয়। একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর অফিস আরিফ এই কেসে দায়িত্ব পায়। সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল। তদন্ত করতে গিয়ে সে খেয়াল করে প্রতিটি ভিকটিমের সঙ্গে কোনো না কোনো অপরাধের ইতিহাস আছে, যা প্রমাণিত হয়নি। আরিফ বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, এটা কেউ না কেউ যে নিজেকে বিচারক মনে করে। ধীরে ধীরে সন্দেহে গিয়ে পড়ে রাহাতের উপর। কিন্তু সমস্যা হলো, রাহাতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, আর তার স্বাভাবিক আচরণ দেখে কেউ বিশ্বাস করতে চায় না সে যে এমন কিছু করতে পারে। মুভির রাক্ষসের উন্মোচন। একদিন রাহাত নিজেই নিজের ভেতরে সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করছে, কিন্তু নিজের অন্য সত্তা দিয়ে। তার ভেতরে রাক্ষস তাকে বোঝায়, তুই যা করছিস সেটা নেই বিচার, তারা শাস্তি পাওয়ার যোগ্য। রাহাত দ্বিধায় পড়ে যায়। একদিন তার মানবিকতা, অন্যদিকে প্রতিশোধের নেশা। মুভির চূড়ান্ত সংঘর্ষ। ইন্সপেক্টর আরিফ শেষ পর্যন্ত রাহাতকে ফাঁদে ফেলে এক ভিকটিম ব্যবহার করে সে রাহাতকে ধরার চেষ্টা করে। সে রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাহাতের ভেতরে রাক্ষস পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে প্রায় খুন করেই ফেলে সেই ব্যক্তিকে। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। মুভির শেষ সত্য। গ্রেপ্তারের পর রাহাত ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যা করছে তা ন্যায় বিচার নয়, বরং নিজের ক্ষোভের প্রতিফলন। কিন্তু তার ভেতরের রাক্ষস তখনও বলে, আমি আবার আসবো অন্য কারো ভেতরে। মুভির সমাপ্তি। শেষ দৃশ্যে দেখা যায় রাহাতকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। সে শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত হাসি, যেন রাক্ষস এখনো বেঁচে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শক বুঝতে পারে রাক্ষস শুধু একজন মানুষ নয়, এটা মানুষের ভেতরের অন্ধকার। এই ছিল রাক্ষস মুভির আপডেট ও গল্প। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো মুভির রিভিউ ও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষস মুভিটি সম্পর্কে। আপনারা যদি রাক্ষস মুভি দেখতে চান এবং সিয়াম আহমেদের মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রাক্ষস সম্পূর্ণ সিনেমা রিভিউ করব বাংলায়। আপনারা যদি রাক্ষস ফুল মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মুভির আপডেট, এছাড়া মুভিগুলোকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা বারবার ভেঙে যায়। ঢাকার ব্যস্ত শহরে শুরু হয় গল্প। শহরের ভিড়, শব্দ, বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ নিজের ভেতরে অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তার নাম রাহাত। সিয়াম আহমেদ। রাহাত একজন প্রতিভাবান কিন্তু অস্থির
মানসিকতার মানুষ। বাইরে থেকে সে একদম স্বাভাবিক একটি আইটি কোম্পানিতে কাজ করে, সহকর্মীর সঙ্গে মিশে, হাসে, কথা বলে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সে নিজেও পুরোপুরি বুঝে না। মুভির অদ্ভুত শুরু। গল্পের শুরুতেই দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু খুনের ঘটনা ঘটছে। খুনগুলোর প্যাটার্ন খুব অদ্ভুত। প্রত্যেক ভিকটিমের সঙ্গে কোনো না কোনোভাবেই অন্যায় বা অপরাধের সম্পর্ক আছে, যেন কেউ বিচার করছে কিন্তু আইনের বাইরে গিয়ে। পুলিশ এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে। তদন্তে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হত্যাকারী খুব হিসাব করে কাজ করছে। এদিকে রাহাত নিজের জীবনে অদ্ভুত কিছু ঘটতে দেখে সে মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে কি করছে, কোথায় ছিল তা তার মনে থাকে না। রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতে রক্ত, কিন্তু সে জানে না কেন। মানসিক দ্বন্দ্ব। রাহাতের মাথায় ভেতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলে। সেই কণ্ঠ তাকে বলে, তুই বিচার করছিস, তুই ভুল করছিস না। ধীরে ধীরে বোঝা যায় রাহাত একটি মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে তৈরি হয়েছে একাকিত্ব ব্যক্তিত্ব। একদিকে একদিকে সে শান্ত নিরহ রাহাত, আরেকদিকে তার ভিতরে রাক্ষস যে অন্যায়ের শাস্তি দিতে চায় নিজের মতো করে। মুভির অতীতের ট্র্যাজেডি। রাহাতের এই মানসিক অবস্থার পেছনে আছে তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলায় তার পরিবার ছিল সুখী, কিন্তু একদিন তার চোখের সামনে তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই খুনিরা কখনো শাস্তি পায়নি, আইন সমাজ কেউ তাকে বিচার দেয়নি। সেই দিন থেকে রাহাতের ভেতরে জন্ম নেয় ঘৃণা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেখানে আইন ব্যর্থ আমি বিচার করব। মুভির তদন্ত এগোয়। একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর অফিস আরিফ এই কেসে দায়িত্ব পায়। সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল। তদন্ত করতে গিয়ে সে খেয়াল করে প্রতিটি ভিকটিমের সঙ্গে কোনো না কোনো অপরাধের ইতিহাস আছে যা প্রমাণিত হয়নি। আরিফ বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, এটা কেউ না কেউ যে নিজেকে বিচারক মনে করে। ধীরে ধীরে সন্দেহে গিয়ে পড়ে রাহাতের উপর, কিন্তু সমস্যা হলো রাহাতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, আর তার স্বাভাবিক আচরণ দেখে কেউ বিশ্বাস করতে চায় না সে যে এমন কিছু করতে পারে। মুভির রাক্ষসের উন্মোচন। একদিন রাহাত নিজেই নিজের ভেতরে সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করছে, কিন্তু নিজের অন্য সত্তা দিয়ে। তার ভেতরে রাক্ষস তাকে বোঝায়, তুই যা করছিস সেটা নেই বিচার, তারা শাস্তি পাওয়ার যোগ্য। রাহাত দ্বিধায় পড়ে যায়। একদিন তার মানবিকতা, অন্যদিকে প্রতিশোধের নেশা। মুভির চূড়ান্ত সংঘর্ষ। ইন্সপেক্টর আরিফ শেষ পর্যন্ত রাহাতকে ফাঁদে ফেলে এক ভিকটিম ব্যবহার করে সে রাহাতকে ধরার চেষ্টা করে। সে রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাহাতের ভেতরে রাক্ষস পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে প্রায় খুন করেই ফেলে সেই ব্যক্তিকে। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। মুভির শেষ সত্য। গ্রেপ্তারের পর রাহাত ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যা করছে তা ন্যায় বিচার নয়, বরং নিজের ক্ষোভের প্রতিফলন। কিন্তু তার ভেতরের রাক্ষস তখনও বলে, আমি আবার আসবো অন্য কারো ভেতরে। মুভির সমাপ্তি। শেষ দৃশ্যে দেখা যায় রাহাতকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। সে শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত হাসি, যেন রাক্ষস এখনো বেঁচে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শক বুঝতে পারে রাক্ষস শুধু একজন মানুষ নয়, এটা মানুষের ভেতরের অন্ধকার। এই ছিল রাক্ষস মুভির আপডেট ও গল্প। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো মুভির রিভিউ ও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষস মুভিটি সম্পর্কে। আপনারা যদি রাক্ষস মুভি দেখতে চান এবং শ্যাম আহমেদের মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রাক্ষস সম্পূর্ণ সিনেমা রিভিউ করব বাংলায়।
আপনারা যদি রাক্ষস ফুল মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলোকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা বারবার ভেঙে যায়। ঢাকার ব্যস্ত শহরে শুরু হয় গল্প। শহরের ভিড়, শব্দ, বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ নিজের ভেতরে অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তার নাম রাহাত। সিয়াম আহমেদ রাহাত একজন প্রতিভাবান কিন্তু অস্থির মানসিকতার মানুষ। বাইরে থেকে সে একদম স্বাভাবিক একটি আইটি কোম্পানিতে কাজ করে, সহকর্মীর সঙ্গে মিশে, হাসে, কথা বলে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সে নিজেও পুরোপুরি বুঝে না। মুভির অদ্ভুত শুরু। গল্পের শুরুতেই দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু খুনের ঘটনা ঘটছে। খুনগুলোর প্যাটার্ন খুব অদ্ভুত। প্রত্যেক ভিকটিমের সঙ্গে কোনো না কোনোভাবেই অন্যায় বা অপরাধের সম্পর্ক আছে, যেন কেউ বিচার করছে কিন্তু আইনের বাইরে গিয়ে। পুলিশ এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে। তদন্তে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হত্যাকারী খুব হিসাব করে কাজ করছে। এদিকে রাহাত নিজের জীবনে অদ্ভুত কিছু ঘটতে দেখে সে মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে কি করছে, কোথায় ছিল তা তার মনে থাকে না। রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতে রক্ত, কিন্তু সে জানে না কেন। মানসিক দ্বন্দ্ব। রাহাতের মাথায় ভেতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলে। সেই কণ্ঠ তাকে বলে, তুই বিচার করছিস, তুই ভুল করছিস না। ধীরে ধীরে বোঝা যায় রাহাত একটি মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে তৈরি হয়েছে একাকিত্ব ব্যক্তিত্ব। একদিকে সে শান্ত নিরহ রাহাত, আরেকদিকে তার ভিতরে রাক্ষস যে অন্যায়ের শাস্তি দিতে চায় নিজের মতো করে। মুভির অতীতের ট্র্যাজেডি। রাহাতের এই মানসিক অবস্থার পেছনে আছে তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলায় তার পরিবার ছিল সুখী, কিন্তু একদিন তার চোখের সামনে তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই খুনিরা কখনো শাস্তি পায়নি, আইন সমাজ কেউ তাকে বিচার দেয়নি। সেই দিন থেকে রাহাতের ভেতরে জন্ম নেয় ঘৃণা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেখানে আইন ব্যর্থ আমি বিচার করব। মুভির তদন্ত এগোয়। একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর অফিস আরিফ এই কেসে দায়িত্ব পায়। সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল। তদন্ত করতে গিয়ে সে খেয়াল করে প্রতিটি ভিকটিমের সঙ্গে কোনো না কোনো অপরাধের ইতিহাস আছে যা প্রমাণিত হয়নি। আরিফ বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, এটা কেউ না কেউ যে নিজেকে বিচারক মনে করে। ধীরে ধীরে সন্দেহে গিয়ে পড়ে রাহাতের উপর, কিন্তু সমস্যা হলো রাহাতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, আর তার স্বাভাবিক আচরণ দেখে কেউ বিশ্বাস করতে চায় না সে যে এমন কিছু করতে পারে। মুভির রাক্ষসের উন্মোচন। একদিন রাহাত নিজেই নিজের ভেতরে সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করছে, কিন্তু নিজের অন্য সত্তা দিয়ে। তার ভেতরে রাক্ষস তাকে বোঝায়, তুই যা করছিস সেটা নেই বিচার, তারা শাস্তি পাওয়ার যোগ্য। রাহাত দ্বিধায় পড়ে যায়। একদিন তার মানবিকতা, অন্যদিকে প্রতিশোধের নেশা। মুভির চূড়ান্ত সংঘর্ষ। ইন্সপেক্টর আরিফ শেষ পর্যন্ত রাহাতকে ফাঁদে ফেলে এক ভিকটিম ব্যবহার করে সে রাহাতকে ধরার চেষ্টা করে। সে রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাহাতের ভেতরে রাক্ষস পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে প্রায় খুন করেই ফেলে সেই ব্যক্তিকে। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। মুভির শেষ সত্য। গ্রেপ্তারের পর রাহাত ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যা করছে তা ন্যায় বিচার নয়, বরং নিজের ক্ষোভের প্রতিফলন। কিন্তু তার ভেতরের রাক্ষস তখনও বলে, আমি আবার আসবো অন্য কারো ভেতরে। মুভির সমাপ্তি। শেষ দৃশ্যে দেখা যায় রাহাতকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। সে শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত হাসি, যেন রাক্ষস এখনো বেঁচে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শক বুঝতে পারে রাক্ষস শুধু একজন মানুষ নয়, এটা মানুষের ভেতরের অন্ধকার। এই ছিল রাক্ষস মুভির
আপডেট ও গল্প। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো মুভির রিভিউ ও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষস মুভিটি সম্পর্কে। আপনারা যদি রাক্ষস মুভি দেখতে চান এবং শ্যাম আহমেদের মুভি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের ভিডিওতে রাক্ষস সম্পূর্ণ সিনেমা রিভিউ করব বাংলায়। আপনারা যদি রাক্ষস ফুল মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের মুভির আপডেট এছাড়া মুভিগুলোকে কোথায় এবং কিভাবে দেখতে পাবেন তার সম্পূর্ণ তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এখনও যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। শ্যাম আহমেদ অভিনীত রাক্ষস একটি সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী গল্প, যেখানে বাস্তবতা আর বিভ্রমের সীমারেখা বারবার ভেঙে যায়। ঢাকার ব্যস্ত শহরে শুরু হয় গল্প। শহরের ভিড়, শব্দ, বিশৃঙ্খলার মাঝেও একজন মানুষ নিজের ভেতরে অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তার নাম রাহাত। শ্যাম আহমেদ রাহাত একজন প্রতিভাবান কিন্তু অস্থির মানসিকতার মানুষ। বাইরে থেকে সে একদম স্বাভাবিক একটি আইটি কোম্পানিতে কাজ করে, সহকর্মীর সঙ্গে মিশে, হাসে, কথা বলে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সে নিজেও পুরোপুরি বুঝে না। মুভির অদ্ভুত শুরু। গল্পের শুরুতেই দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু খুনের ঘটনা ঘটছে। খুনগুলোর প্যাটার্ন খুব অদ্ভুত। প্রত্যেক ভিকটিমের সঙ্গে কোনো না কোনোভাবেই অন্যায় বা অপরাধের সম্পর্ক আছে, যেন কেউ বিচার করছে কিন্তু আইনের বাইরে গিয়ে। পুলিশ এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে। তদন্তে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। হত্যাকারী খুব হিসাব করে কাজ করছে। এদিকে রাহাত নিজের জীবনে অদ্ভুত কিছু ঘটতে দেখে সে মাঝে মাঝে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। কিছু সময়ের জন্য সে কি করছে, কোথায় ছিল তা তার মনে থাকে না। রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতে রক্ত, কিন্তু সে জানে না কেন। মানসিক দ্বন্দ্ব। রাহাতের মাথায় ভেতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলে। সেই কণ্ঠ তাকে বলে, তুই বিচার করছিস, তুই ভুল করছিস না। ধীরে ধীরে বোঝা যায় রাহাত একটি মানসিক সমস্যায় ভুগছে। তার মধ্যে তৈরি হয়েছে একাকিত্ব ব্যক্তিত্ব। একদিকে সে শান্ত নিরহ রাহাত, আরেকদিকে তার ভিতরে রাক্ষস যে অন্যায়ের শাস্তি দিতে চায় নিজের মতো করে। মুভির অতীতের ট্র্যাজেডি। রাহাতের এই মানসিক অবস্থার পেছনে আছে তার শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছোটবেলায় তার পরিবার ছিল সুখী, কিন্তু একদিন তার চোখের সামনে তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই খুনিরা কখনো শাস্তি পায়নি, আইন সমাজ কেউ তাকে বিচার দেয়নি। সেই দিন থেকে রাহাতের ভেতরে জন্ম নেয় ঘৃণা, ক্ষোভ আর প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেখানে আইন ব্যর্থ আমি বিচার করব। মুভির তদন্ত এগোয়। একজন পুলিশ অফিসার, ইন্সপেক্টর অফিস আরিফ এই কেসে দায়িত্ব পায়। সে খুব বুদ্ধিমান এবং ধৈর্যশীল। তদন্ত করতে গিয়ে সে খেয়াল করে প্রতিটি ভিকটিমের সঙ্গে কোনো না কোনো অপরাধের ইতিহাস আছে যা প্রমাণিত হয়নি। আরিফ বুঝতে পারে এটা কোনো সাধারণ সিরিয়াল কিলার নয়, এটা কেউ না কেউ যে নিজেকে বিচারক মনে করে। ধীরে ধীরে সন্দেহে গিয়ে পড়ে রাহাতের উপর, কিন্তু সমস্যা হলো রাহাতের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, আর তার স্বাভাবিক আচরণ দেখে কেউ বিশ্বাস করতে চায় না সে যে এমন কিছু করতে পারে। মুভির রাক্ষসের উন্মোচন। একদিন রাহাত নিজেই নিজের ভেতরে সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সেই করছে, কিন্তু নিজের অন্য সত্তা দিয়ে। তার ভেতরে রাক্ষস তাকে বোঝায়, তুই যা করছিস সেটা নেই বিচার, তারা শাস্তি পাওয়ার যোগ্য। রাহাত দ্বিধায় পড়ে যায়। একদিন তার মানবিকতা, অন্যদিকে প্রতিশোধের নেশা। মুভির চূড়ান্ত সংঘর্ষ। ইন্সপেক্টর আরিফ শেষ পর্যন্ত রাহাতকে ফাঁদে ফেলে এক ভিকটিম ব্যবহার করে সে রাহাতকে ধরার চেষ্টা করে। সে রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রাহাতের ভেতরে রাক্ষস পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে প্রায় খুন করেই ফেলে সেই ব্যক্তিকে। ঠিক তখনই পুলিশ এসে তাকে ঘিরে ফেলে।
মুভির শেষ সত্য, গ্রেপ্তারের পর রাহাত ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে যা করছে তা ন্যায় বিচার নয়, বরং নিজের ক্ষোভের প্রতিফলন। কিন্তু তার ভেতরের রাক্ষস তখনও বলে, আমি আবার আসবো অন্য কারো ভেতরে। মুভির সমাপ্তি, শেষ দৃশ্যে দেখা যায় রাহাতকে মানসিক হাসপাতালে রাখা হয়েছে। সে শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত হাসি, যেন রাক্ষস এখনো বেঁচে আছে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়, আর দর্শক বুঝতে পারে রাক্ষস শুধু একজন মানুষ নয়, এটা মানুষের ভেতরের অন্ধকার। এই ছিল রাক্ষস মুভির আপডেট ও গল্প। এরকম নিত্য নতুন মুভির রিভিউ ও আপডেট জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করুন। এই ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো মুভির রিভিউ ও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ।